স্বল্প সময়ের আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এবং আপনারা এত দ্রুত সময়ের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছেন, এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে শহীদ শরীফ ওসমান হাদির চার্জশিট সংক্রান্ত শুনানি ছিল। চার্জশিট সংক্রান্ত শুনানিতে মাইকে বলেন ভাই। আচ্ছা, আপনারা সকলেই জানেন আজকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে চার্জশিট গঠিত হয়েছে সেটার একটা পর্যালোচনা শুনানি ছিল। এর আগে গত 12 তারিখে তার প্রথম শুনানি ছিল এবং এজাহারকারীর পক্ষে রাষ্ট্রকে সহায়তা করবার জন্য আইনজীবীরা রাষ্ট্রের কাছে 2 দিন সময় চেয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আজকে এই চার্জশিটটির পর্যালোচনা শুনানি হয়েছে এবং সেখানে আইনজীবীদের পক্ষ থেকে আপনার নারাজি দেয়া হয়েছে। মানে তারা যেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কোর্টে, আইনজীবীদের মাধ্যমে ইনকিলাব মঞ্চ এবং তার পক্ষ থেকে এই ব্যাপারটাতে নারাজি দেয়া হয়েছে। তো আপনাদেরকে নারাজি দেওয়ার পূর্বে বেশ কিছু ঘটনার সিকোয়েন্স বলতে চাই, যাতে আপনারা পুরো ঘটনাকে একটা জায়গায় নিয়ে আসতে পারেন। প্রথমত, শহীদ শরীফ ওসমান হাদি উনি গত বছর 28শে ডিসেম্বর 2024 উনি শাহবাগ থানায় একটা জিডি করেছিলেন। সেই জিডিতে উনি উল্লেখ করেছিলেন যে উনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশি বিদেশি বিভিন্ন নাম্বার দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওসমান হাদি হত্যার পরে আমরা ইনকিলাব মঞ্চের টিম শাহবাগ থানায় যোগাযোগ করেছিলাম জিডির ব্যাপারে। শাহবাগ থানা প্রথমে অস্বীকার করেছে যে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় কোনো জিডি করে নাই। এরপরে আমরা বলেছি যে আমরা স্পষ্ট মনে আছে, কারণ ওসমান হাদির সাথে আমি এবং জুমা সেই জিডি করতে গিয়েছিলাম। আমাদের মাসের নামটা মনে ছিল যে আমরা ডিসেম্বর মাসে এই জিডিটা করেছি। তো আমরা স্পেসিফিক ভাবে তাকে বলেছিলাম যে ডিসেম্বর মাসে আমাদের জিডিটা হয়েছে। তারা পুরো ডিসেম্বর মাস খুঁজেও কোনো জিডি পায় নাই। তো আল্লাহর অসীম রহমত যে আমাদের কাছে জিডির একটা কপি সংরক্ষণ করা ছিল। যখন আমরা এই জিডির কপি তাদের কাছে দেই, তখন তারা জিডির ব্যাপারে স্বীকার করে যে শাহবাগ থানায় একটা জিডি করা হয়েছে। মানে এই ব্যাপারটাকে একটু চিন্তা করেন যে শাহবাগ থানায় একজন শহীদ একটা জিডি করেছিলেন, মৃত্যুর পর তার দায় এড়ানোর জন্য তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে। এবং এই জিডিতে আমাদের ভেতরের একজন ভাই, তার একটা নাম্বার ঢুকে গেছিল ভুলক্রমে এই জিডিতে। বিগত 1 বছর ধরে সে সেই নাম্বারটা ব্যবহার করছে। ইনকোয়ারির জন্য আজ পর্যন্ত শাহবাগ থানা থেকে ওই নাম্বারে একটা ফোন দেয়া হয় নাই। মানে শাহবাগ থানা শুধুমাত্র এই জিডিটা গ্রহণ করেছে, পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপই গ্রহণ করে নাই। তাহলে তো অন্তত জিডিতে যে নাম্বারটা আছে সেটা তো তারা যাচাই করতো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তথ্য হয়রানি। ওসমান হাদি শাহাদাত যেদিন তাকে গুলি করা হয়, রাত 12টার সময় গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে বলা হয় যে ওসমান হাদি যেইখানে শাহাদাত হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনাইয়া দেন। আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন? ঘটনাগুলো একটু খেয়াল করবেন। এরপরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম, তো আমি নিজে মামলার বাদী, যিনি এই মামলার করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার একটা কপি চেয়েছি। যেহেতু আমি বাদী, আমার তো একটা মামলার কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে। আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এইটার কোনো মামলার কোনো কপি, শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পল্টনে এটা স্থানান্তরিত হয়েছে। যখন যারা আসছিলেন তারা মূলত মতিঝিল ছিলেন, আমরা তাদের কাছে চাইছিলাম কিন্তু তারা আমাদেরকে কোনো মামলার কপি সরবরাহ করে নাই। এটা গেল। এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া স্পষ্টতা। একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে,
আর একদিন বলছে ঢাকায় অবস্থান করছে, আর একদিন বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে, আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই। এরপরে চার্জশিট নিয়ে তালবাহানা। আদালতে আমরা যখন 12 তারিখে গেলাম চার্জশিটের জন্য, আদালতে 12 তারিখ চার্জশিট দাখিল করবার কথা। এর আগে আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন 7 তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন। তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা 7 তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম। তারা চার্জশিট যে 6 তারিখে দাখিল করবে আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা 6 তারিখে চার্জশিটটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয় এবং পরবর্তীতে যখন চার্জশিটের যেই শুনানির দিন ধার্য করা হয় 12 তারিখে, আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই, আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠাইছি। রাত 10:45-এ আমরা সেই আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে বাসায় যাই 7 তারিখে। তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা, কোন ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না। এখন রাষ্ট্র কর্তৃক তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথমত, এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরাছোঁয়ার বাইরে, এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই। তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত, তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে। আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয় তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই, 100 কোটি টাকারও তো দরকার নাই। এরপরে হচ্ছে 2 মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই। এই পুরোটা একটা খুনি চক্র করেছে যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা, যার 1 নাম্বার আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নাম্বার সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে, কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি যারা তাকে খুন করেছে রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই যে চার্জশিটটা দাখিল হয়েছে এই চার্জশিটের কোনো আগামাথা নাই। এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের 90% তদন্ত শেষ, যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে, তাদের 10% মাত্র তদন্তের বাকি আছে। এর জন্য তারা সময় চেয়েছেন 7 তারিখ পর্যন্ত, 10 দিন। আমরা বলেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন, কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই। আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই। এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা থাকে
এর সুষ্ঠু বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। মানে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না। এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা আপনারা জানেন যে ডিবির পক্ষ থেকেই জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য 12 তারিখেই ওইখানে 5টা টিম ছিল, যারা একজন মিস করলে আরেকজন এই শুটটা করত। তো এই চার্জশিটে বাকি 4টা গ্রুপের কথা কই, যেই 4টা গ্রুপ বসেছিল শুট করবার জন্য। 5 তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম্প নিয়েছে, কিন্তু তারা সেটাতে সক্ষম হয় নাই। 21 জনের একটা টিম এই মিশনে গিয়েছিল। তাহলে সেই 21 জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল, তারা কোথায়? তারা চার্জশিটের ভিতরে নাই কেন? এখন আমাদের যেটা আসলে কথা, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি আমাদের মতো কোনো সাধারণ, অবশ্যই একজন সাধারণ জনগণ, কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান। যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদা জিয়াও সাধারণ নাগরিক, অন্যান্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক, কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান। শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর, 5 তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এত দুর্বল একটা সরকার, তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান, তাহলে সেটা শহীদ ওসমান হাদি করে গেছেন। এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না, এটা আমাদের কাছে স্পষ্ট করেন। যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব না, আমরা এক ধরনের পদক্ষেপ নেব। আবার যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চাই, তাহলে আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাইতে হবে। শুধুমাত্র আপনারা নামকে ওয়াস্তে এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ছোট করবার কোনো সুযোগ নাই। আমরা ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি। কিন্তু আমরা যখন রাজপথে যাই, তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমেছি। আবার যখন আমরা হচ্ছে নির্বাচনের কথা চিন্তা